কোম্পানি অ্যাক্টে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট 10টা সেকশন আমরা বলি, সেই 10টা সেকশনের আরেকটা সেকশন, সেটা আমি এখন 10টা যদি খুব ইম্পর্টেন্ট টপিকস থাকে তার ভিতরে একটা নিয়ে এখন আমি ডিসকাস করব, সেটি হচ্ছে আপনার হচ্ছে লুইন, আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার। আচ্ছা, এখন আমি এটা পড়ার আগে আপনি ওই ভিডিওগুলো 1 থেকে 3টা ভিডিও দেখান, তারপর আমি সেকশন ডিসকাস করি, তাহলে রিভিশন সহ পুরো জিনিসটা তাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি সেকশন নিয়ে ডিসকাস করব, কিন্তু তার আগে তারা টোটাল ডিটেইল জিনিসটা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং। অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে কোম্পানির সাধারণ সভা, যেখানে আমরা বলেছি যে বোর্ড সাধারণত বছরে 4 বার বসলেই চলে, এবং কোনো কোনো কোম্পানিতে আমরা দেখতে পাই যে সারা বছর 12 বার পর্যন্ত বোর্ড বসে থাকেন। বাট অ্যাকর্ডিং টু দ্য সেকশন 81 অফ কোম্পানিজ অ্যাক্ট 1994, এখানে বছরে একবার মিনিমাম অ্যানুয়াল জেনারেল মিটিং বা সর্বসাধারণের জন্য সাধারণ সভা অনুষ্ঠানের তাগিদা দেওয়া আছে। এবং এখানে বলা আছে যে একটি এজিএম থেকে আরেকটা এজিএম এর ভিতরে ম্যাক্সিমাম দূরত্ব হবে 15 মাস, দ্যাট ইজ 15 মাসের বেশি কোনোভাবে হওয়া যাবে না। এবং আরেকটি শর্ত এখানে বলা আছে, প্রত্যেক গ্রেগরিয়ান ইয়ার বা ইংলিশ ক্যালেন্ডার ইয়ারে মিনিমাম একবার করে এজিএম অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এখন কোশ্চেন হচ্ছে, কোন কোম্পানি যদি এটি করতে ব্যর্থ হয় তাহলে কি করা যাবে? অবভিয়াসলি তারা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যাপ্লাই করবেন, এবং রেজিস্ট্রার চাইলে, এবং এই অ্যাপ্লিকেশন করার একটা টাইম ফ্রেম আছে, তার সর্বশেষ যে দিনে এজিএম অনুষ্ঠান আয়োজন করার প্রয়োজন ছিল সেই দিন থেকে 1 মাস এর ভিতরে তাকে আরজেসি রেজিস্ট্রার বরাবর অ্যাপ্লাই করতে হবে। আরজেসি রেজিস্ট্রার চাইলে 3 মাসের পর্যন্ত তার সময় বৃদ্ধি করতে পারবেন, বাট অবভিয়াসলি এই 3 মাস কোনোভাবেই ওই ক্যালেন্ডার ইয়ার অর্থাৎ 31 ডিসেম্বরের বেশি হবে না। তো এই হচ্ছে আয়োজনের বিষয়। এখন কোশ্চেন হচ্ছে যে এজিএম এর কোরাম কিভাবে পূর্ণ হবে? আমরা দেখেছি যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 6 বা তার কম হয়, তাহলে মিনিমাম 2 জন শেয়ার হোল্ডারের উপস্থিতি কোরাম পূর্ণ হবে। আর কোনোভাবে যদি এই শেয়ার সংখ্যা 6 এর অধিক হয়, তাহলে অবভিয়াসলি মিনিমাম 3 জন শেয়ার হোল্ডারের মাধ্যমে কোরাম পূর্ণ হবে। আর এই নিয়মটি পাবলিক লিমিটেড কোম্পানির জন্য হচ্ছে 5 জন, অর্থাৎ মিনিমাম 5 জন শেয়ার হোল্ডার ছাড়া কোরাম পূর্ণ করে অনুষ্ঠান শুরু করা যাবে না। এখন এজিএম করার নিয়ম হচ্ছে মিনিমাম 14 দিনের একটি ক্লিয়ার নোটিশ পিরিয়ড লাগবে, এবং এই 14 দিনের নোটিশ পিরিয়ডটা কোনো কোনো ক্ষেত্রে শিথিলযোগ্য হবে যদি আমরা দেখতে পাই যে ওই কোম্পানির সমস্ত শেয়ার হোল্ডাররা একমত হয়েছেন এবং তারা মনে করছেন যে 14 দিনের নোটিশ পিরিয়ড প্রয়োজন নাই, এর ন্যূনতম নোটিশ পিরিয়ডে এজিএম আয়োজন করা যাবে, তাহলে এটি আইনের চোখে ভ্যালিড বলে গণ্য হবে। এখন এই যে আমরা নোটিশ বলছি, নোটিশে অবভিয়াসলি কতগুলো জিনিস অবশ্যই ইনক্লুড করতে হবে। নোটিশের এজেন্ডা সম্পর্কে বলতে হবে যে এজিএম এ কি কি জিনিস আলোচনা হবে, এবং এজিএম এ যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তার ভিতরে প্রথমত হচ্ছে অডিটেড অ্যাকাউন্টস অ্যাডাপ্ট করা হয়, বিকজ আমরা জানি যে অডিটেড অ্যাকাউন্টস প্রথম একটি স্বাক্ষর গ্রহণ করা হয় বোর্ড অফ ডিরেক্টরদের এবং তাদের পক্ষ থেকে মিনিমাম 2 জনের। এরপরে কোম্পানির যে স্ট্যাটুটরি অডিটর তিনি এটিকে অথেন্টিকেট করেন, তিনি এটিকে সাইন করেন, এবং ফাইনালি এজিএম এ পেশ করা হয় অনুমোদনের জন্য। এর বাইরে এজিএম এ ডিভিডেন্ড অর্থাৎ লভ্যাংশ অনুমোদন করা হয়। বোর্ড অফ ডিরেক্টর একটি নির্দিষ্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারেন, তারা প্রস্তাব করতে পারেন, এবং এজিএম এ সেটি ফাইনালি অ্যাপ্রুভ হয়। এবং এখানে একটি বিষয় অত্যন্ত উল্লেখযোগ্য যে বোর্ড থেকে যে পরিমাণ যে শতাংশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় এজিএম এ সেই পরিমাণ অথবা তার থেকে কমানো যায়, কোনোভাবেই এজিএম এ এই পার্সেন্টেজ বাড়ানো যায় না। উদাহরণ হিসেবে বলা যায় XYZ কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর 2019 সালের জুন মাসের সমাপ্ত বছরের জন্য যদি 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেন, অবভিয়াসলি এজিএম এ 10 অথবা তার নিচে কোনো সংখ্যা 9, 8 বা 7 এই ধরনের অ্যাপ্রুভাল হতে পারে, বাট এটা কোনোভাবেই 12 বা 13% বলে অ্যাপ্রুভ করা যাবে না। অ্যানুয়ালে প্রপোজ করা হয় যে আমরা এজিএম
এই বিবেচনা করে যে তার অ্যানুয়াল অ্যাকাউন্টসটা এখনো প্রিপারেশন হয়নি বা অডিট হয়নি। আমরা ইন্ডিয়ায় এই সংশ্লিষ্ট একটা মামলায় দেখতে পাই যে এ ধরনের একটি আলোচনার মাধ্যমে প্রপোজ করা হয় যে আমরা এজিএম করতে পারছি না যেহেতু আমাদের অ্যানুয়াল অ্যাকাউন্টসটা ফাইনাল হয়নি। তো সেক্ষেত্রে আমরা জানি যে কোনো এজিএম শুরু করে এজিএমটি মুলতবি করে পরবর্তী কোনো সময়ে ডেট ঠিক করা যাবে এবং তার আগে অবভিয়াসলি অ্যানুয়াল অ্যাকাউন্টসটা প্রিপারেশন করে মুলতবি সভায় এটা অনুমোদন হবে। এর বাইরে যদি এজিএম অনুষ্ঠানে অপারগ হয় তবে অবভিয়াসলি বোর্ড অফ ডিরেক্টরগণ এখানে ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং আমরা দেখতে পাই যে কিছু রেয়ার এক্সেপশন এখানে আছে। আরেকটি মামলা আমরা দেখতে পাই একটি অর্গানাইজেশনের ফ্যাক্টরিতে লেবার আনরেস্টের ফলে পরিচালকরা এই কোম্পানিতে প্রবেশের অসুবিধা হচ্ছিল এবং সেই ক্ষেত্রে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টার কোম্পানির বিশেষ বিবেচনায় তাদের যে পেনাল্টিটা এটিকে মওকুফ করা হয়েছিল। থ্যাংক ইউ। আপনারা এই যে আমি ছোট্ট একটা ভিডিও দেখালাম এর আরো এক্সপান্ড করব, আরো অনেক ব্যাখ্যা করব, কারণ একটা কোম্পানি অ্যাক্টের যদি আপনি টোটাল ইউজ বলেন এই জায়গাটাতে সবচেয়ে ক্রিটিক্যাল কিছু জিনিস আছে। এজিএম কিভাবে করতে হয়, বোর্ড সভা কিভাবে করতে হয়, এজিএম না করতে পারলে কি হবে, এজিএম এ কি কি এজেন্ডা যায়, এজিএম এ ডিভিডেন্ড বাড়ানো যায় কি যায় না, অডিটর নিয়োগ ছাড়া যায় কিনা, অ্যাকাউন্টস হয় নাই সেই কথা বললে কি এজিএম পিছানো যায় কিনা, এই অনেকগুলো ইস্যু নিয়ে ডিসকাশন হচ্ছে। আমি একটা একটা প্রত্যেকটা ক্লিয়ার করবো। হ্যাঁ, সো আমি কিছু জিনিস জিজ্ঞেস করি। প্রথম হচ্ছে আপনারা এই ভিডিওটা যদি খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে অবভিয়াসলি আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি। সেই কোশ্চেনটা হচ্ছে যে ফার্স্ট কোশ্চেন যে এজিএম করতে হয়, এক সেকেন্ড, এজিএম করতে হয় বছরে কয়বার? একবার। আচ্ছা, এখানে একবার মানে কি, নিয়মটা কি? আমি নিয়মটা ক্লিয়ারলি বলছি। এই এজিএম আয়োজন সংক্রান্ত সময়ের যে হিসাবটা এটা আমাকে কে বলতে পারবেন বলেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? জি স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন স্যার। স্যার কোম্পানি ইনকর্পোরেশন থেকে 18 মাসের মধ্যে হচ্ছে প্রথম এজিএমটা হতে হবে। এরপর থেকে প্রতি ক্যালেন্ডার ইয়ারে একটা করে মিনিমাম একবার এজিএম হতে হবে স্যার। ওকে, তাহলে আপনি বলছেন যে ওনার কথা, উনি যদি আমি ঠিক বুঝে থাকি, উনি যেটা বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে প্রথমবার একটা কোম্পানি করার পরে প্রথমবার 18 মাস পর্যন্ত করা যায়, আর পরবর্তীকালে আপনার একটা এজিএম থেকে আর একটা এজিএম এর গ্যাপ হইতে হবে ম্যাক্সিমাম 15 মাস। এই কথাটা সবাই বুঝছেন কিনা বলেন? আমি একটু সময় নিয়ে পড়াচ্ছি জিনিসটা, ইম্পর্টেন্ট সেকশন দেখি এরকম কথা বলছি, আদারওয়াইজ এরকম বলতাম না। এখন তো স্ক্রিনে নিয়ে আসছি না আমি, আবার স্ক্রিনে আমার প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, যদি আমি এখন লুইন পিপিটি না দেখাইতে পারে বা আমি যদি ভিডিও না দেখাই, দরকার নাই, ভিডিও 3টা লিংক আমি দিয়ে দিব, আমি এখন পড়াই দিব। আপনারা আজকে এই পড়ার শেষে কষ্ট করে 3টা ভিডিও সর্বোচ্চ হলে আপনার হচ্ছে 25 থেকে 30 মিনিট দেখে নেবেন। সো আগে এখন ক্লিয়ার করি, দেন আপনি আরেকবার দেখেন, তাহলে সুবিধা হবে। ওইটা বারবার রিওয়াইন্ড করে দেখবেন। ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোথাও যদি আপনি মনে করেন যে চাকরিতে যান এবং যদি বলেন যে আমি কোম্পানি আইন সম্পর্কে ক্লাস করেছি, সিএফও কোর্সে এটা শিখেছি, যদিও এখানে কোনো কারণে একটা চার্টার সেক্রেটারি বা কোম্পানি সেক্রেটারি বা যে কাজ করে, তখন কিন্তু আপনাকে সে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করবে। সো এইগুলো আমাদের আজকের ক্লাসে এবং ক্লাসের পরে ভিডিওগুলো দেখে আমি মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে আগামী শুক্র অথবা শনিবার যে ক্লাসটা হবে, আমি আপনাদেরকে কুইজ জিজ্ঞেস করব। এই কুইজ জিজ্ঞেস করার ফলে আমি কিন্তু এটা আপনার পরীক্ষার মার্কসের সাথে অ্যাড করে দিব। সো এত ইম্পর্টেন্ট। সো এখন যেটা বলছিলাম যে কোম্পানি আইন 1994 সালের 11 খণ্ডের, এটা হচ্ছে 5ম খণ্ড, তাই না? 5ম খণ্ডের প্রথম, অবশ্যই দিব, ঠিক আছে। 5ম খণ্ডের প্রথম সেকশন সেটা হচ্ছে 81তে বলা হচ্ছে, খেয়াল করেন, একটু আগে যে আমাদের সাইদুর সাহেব বললেন ওই জিনিসটাই বলা হচ্ছে যে কোম্পানি প্রত্যেক ইংরেজি বছরে মানে সবার পাশাপাশি অন্যান্য সবার পাশাপাশি একটি নোটিশের মাধ্যমে, হ্যাঁ, এখন এই নোটিশ বলার সঙ্গে সঙ্গে আমি একটু নোটিশের আইনটা বলে দিই। কেউ আমাকে বলতে পারবেন যে কোম্পানির এজিএম আয়োজনের
নোটিশের টাইম ফ্রেম কয়দিন বলবেন কেউ? কয়দিনের নোটিশ দিতে হয়? 14 দিন স্যার। 14 দিন স্যার। 14 দিন, তাই তো? আচ্ছা, এখানে একটু নোট রাখেন, এটা হচ্ছে নতুন যে কোম্পানি আইন চেঞ্জ হলো, এটা তো এই কোম্পানি আইন চেঞ্জ করার জন্য তানজিবুল আলম নামে একজন ছিল আপনার লয়ার, ওনার নেতৃত্বে প্রায় 10-12 বছর ধরে কাজ হয়েছে। বাট ফাইনালি যেটুকু চেঞ্জ হয়েছে এখানে খুব কম জিনিস চেঞ্জ হয়েছে নতুন কোম্পানি একটা আসছে ওপিসি 1% কোম্পানি, আর খুব উল্লেখযোগ্য একটা চেঞ্জ আসছে এজিএম এর ডেট, এজিএম এর নোটিশ পিরিয়ড 14 দিন থেকে 21 দিন করা হয়েছে। যদিও এটা নিয়ে অনেক জায়গায় আপত্তি আছে, এটা নিয়ে পরে আলাপ করবো। তো আপনারা জানলেন এটা যে নরমালি কোম্পানি আইনের ব্যাখ্যা বা যেখানে ছিল সেখানে বলা হচ্ছিল অ্যানুয়াল জেনারেল মিটিং, যদি এই অ্যানুয়াল জেনারেল মিটিং এ কোনো স্পেশাল রেজুলেশন পাস না হয় তাহলে 14 দিনের নোটিশেই পাস হবে। আর আমি আপনাদেরকে এটা বলি যে এজিএম এ কখনো কোনো স্পেশাল রেজুলেশন পাস হয় না, স্পেশাল রেজুলেশন পাস করতে গেলে ইজিএম করতে হয়। তার মানে কমনলি আমরা বলতে পারি যে এজিএম এ নোটিশ ডেট 14 দিন, কিন্তু এটা নতুন কোম্পানি একটা 21 দিনের চেঞ্জ আসছে, একটু নোট রাখেন। বাট সম্ভবত এটা 21 দিন থাকবে না, এটা 14 দিন হয়ে যাবে। ওকে, এটা ক্লিয়ার হলো? আমার কথাটা ক্লিয়ার বোঝা গেল? এনি কনফিউশন? না স্যার, বুঝা গেছে। ওকে, তাহলে বলছি, তাহলে নোটিশের মাধ্যমে অ্যানুয়াল জেনারেল মিটিং আয়োজন করবে। আচ্ছা, এই সভা হচ্ছে প্রত্যেক বছরে একটা হইতেই হবে, কিন্তু এক বছর থেকে এক এজিএম থেকে আরেক এজিএম এর গ্যাপ হতে পারবে ম্যাক্সিমাম 15 মাস, যেটা উনি বললো। তবে কোম্পানি নিবন্ধিত বছরে, যে বছর নিবন্ধিত হয়েছে সেই বছরে সে 18 মাসের সময় পাবে। সো এটা অলরেডি আমাদের সাইদুর সাহেব বলছে, এটা নিয়ে আর ফার্দার ডিসকাশন করলাম না। এবার আসলো হচ্ছে যে কি স্যার 30 জুনে তো শেষ, তারপর 9 মাসের ভিতর স্যার একটা এজিএম করতে হবে না স্যার? অবশ্যই। না 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 না, আমি বলি এটা আবার একটার সাথে একটা মিলায় না। আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই তো মানে এই জিনিসটা ক্লিয়ার করে দিই। 9 মাস যেটা বললেন, 9 মাসের আরেকটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে যখন আপনি এজিএম এ যাবেন তখন যে অ্যাকাউন্টসটা এজিএম এর, আমি এজেন্ডায় বলছিলাম যে এজিএম এর এজেন্ডা কি কি মনে আছে আপনাদের? বলেন তো কি কি এজেন্ডা বলছিলাম? যে এজিএম এর কয়েকটা কমন এজেন্ডা আছে, কি বলেন তো? লাতু সরকার বলেন তো কি কি? স্যার অ্যাকাউন্ট পাস করতে হবে, তারপর আচ্ছা একটা হচ্ছে, একটু চমৎকার করে বলেন, সুন্দর করে গুছিয়ে কথাটা বলেন যে অ্যানুয়াল অ্যাকাউন্টস অ্যাপ্রুভাল করতে হবে, ফার্স্ট এজেন্ডা। সেকেন্ড হচ্ছে ডিভিডেন্ড অ্যাপ্রুভাল করতে হবে। থার্ড হচ্ছে অডিটরের নিয়োগটা অ্যাপ্রুভ করতে হবে, অডিটর। হ্যাঁ, নতুন অডিটর হইতে পারে অথবা রিঅ্যাপয়েন্টেড হইতে পারে, যাই হোক অ্যাপ্রুভ করতে হবে। ফোর্থটা হচ্ছে ডাইরেক্টরদের অ্যাপয়েন্টমেন্ট এবং রিঅ্যাপয়েন্টমেন্ট। সো দিজ আর দ্য কমন 4 এজেন্ডা ফর এনি সর্ট অফ এজিএম। এর বাইরে এনি আদার বিজনেস এওবি বলে, এওবি তে কোনো জিনিস আসতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। সো এখন আপনার যে কথাটা লাদু সরকার বললেন, তো প্রথম এজেন্ডা যে অ্যাকাউন্টসটা, ওখানে বলা আছে এজিএম এর যখন আপনি অ্যাকাউন্টস নিয়ে বসবেন, এই এজিএমটা কোনোভাবেই এই অ্যাকাউন্টসটা কোনোভাবেই 9 মাসের বেশি পুরনো অ্যাকাউন্টস নেওয়া যাবে না। তার মানে অ্যাকাউন্টস ক্লোজের 9 মাসের ভিতরে একটা এজিএম করার বাধ্যবাধকতা আছে। এইটা হচ্ছে ওই অ্যাকাউন্টস ক্লোজের 21, আর 15 মাস হচ্ছে অন্য একটা জিনিস, লাস্ট এজিএম থেকে এজিএম 15 মাস। তাহলে ফর্মুলা দুইটা খেয়াল করেন আমাদের। আমি একটু আরো ক্লিয়ার করি, আপনারা খুব মজা পাবেন জিনিসগুলো। এটা খুবই সায়েন্টিফিক্যাল এবং অনেক ক্রিটিক্যাল ইস্যু, বুঝতে হবে। সেটা হচ্ছে সাধারণত আমাদের সবার এখন এক্সেপ্ট মাল্টিন্যাশনাল কোম্পানিজ এবং হচ্ছে ব্যাংকিং এবং নন ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া সাধারণত সব প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির অ্যাকাউন্টিং ইয়ার গভর্নমেন্ট ফিক্স করে দিচ্ছে জুলাই থেকে জুন। এখন আর জানুয়ারি ডিসেম্বর করা যাবে না, তো জুলাই জুন। তাহলে আপনি আসেন এবার, তো জুন শেষ করলে, অ্যাকাউন্টস তো জুনে শেষ করলেন, তাহলে এজিএম এ আপনাকে কি করতে হবে? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। তারপর হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তার মানে মার্চের ভিতরে আয়োজন করতে হবে অ্যাকর্ডিং টু দ্য এই রুল, যে 9 মাসের বেশি পুরনো অ্যাকাউন্টস নিয়ে এজিএম আয়োজন করা যাবে না। কিন্তু এটা গেলে একটা রুল। আরেকটা রুল হচ্ছে যে 15 মাসের গ্যাপ রাখা যাবে না। এখন আগের এজিএম যদি ফেব্রুয়ারি করেন বা আরো আগে করে ফেলেন, তাহলে ওই বাধ্যবাধকতায় আবার 15 মাসের হিসাব মিলাইতে হবে। সো 15 মাস এবং 9 মাস যেটা আর্লিয়ার হবে সেটাই হবে। আমি লাতু সরকার আপনাকে বুঝাতে পারছি? অন্যরা বুঝছেন? পয়েন্টটা বুঝছেন? কোনো ডাউট আছে কারো? না ওকে স্যার, এখন একটা
ডিবিএস সিস্টেম একটা সমস্যা করতেছে স্যার, অনেকের হয়তো অ্যাকাউন্টস হয় না, 2020-এর অ্যাকাউন্টস শেষ হয় না, তারা অনেক জায়গায় গেছে, তারা এখন তো ডিবিএস সিস্টেমে এখনকার ডেট দেবে, কারেন্ট ডেট দেবে, তাহলে তারা স্যার কিভাবে স্যার ওই আরজিএসটিতে রিটার্ন জমা দেবে স্যার? না না, এটা তো অন্য কথা, ওইটা অন্য। আপনি যেটা বলছেন এটা কোম্পানি আইনের কিছু না, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। আমিও যেমন প্র্যাকটিস করি, এই প্র্যাকটিসিং এ ডিভিএস হয়েছে। ডিভিএস মানে হচ্ছে আপনার হচ্ছে ডকুমেন্ট ভেরিফাইড সিস্টেম। সেটা হচ্ছে আমি যখন একটা অডিট রিপোর্ট সাইন করি, হ্যাঁ, সেই অডিট রিপোর্ট সাইনে আমার আমি জানি না, বিকজ বাংলাদেশে 2 লাখ কোম্পানি আছে, 2 লাখ কোম্পানির ভিতরে মাত্র 20 থেকে 22,000 বা 25,000 ম্যাক্সিমাম চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম দিয়ে অডিট করানো হয়। চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্মের কিন্তু সক্ষমতা আছে, অনেকগুলো ফার্ম আছে, কিন্তু এই যে আইটিপি টাইটিপি যে রাস্তাঘাটে ঘুরে যারা আছে, এই আইটিপিরা নকল করে, এই আমার প্যাড বানায়। আমার প্যাড যে কত জায়গায় নকল হচ্ছে আই এম নট শিওর। সব চার্টার অ্যাকাউন্টেন্সি অলমোস্ট যারা ছোট মানে রহমান বা বড় বড় গুলো হয়তো নকল করে না, ছোটখাটো মিডিয়াম যে ফার্ম গুলো আছে প্রত্যেকেরই তারা প্যাড বানায়, নিজেরা সিল মেরে দিয়ে দেয়। এই যে করে অডিট রিপোর্ট ডুপ্লিকেট করে, এটা দায়িত্ব আবার আমাদের বেশি পড়ে, যেহেতু আমি সাইন করি নাই কিন্তু আমার নামে প্যাড চলে গেছে, আমি কত জায়গায় জানবো যে আসলে আমার নাম ইউজ করছে কিনা। সো এই কারণে আমাদের নিজেদের সিকিউরিটির স্বার্থে আমরা একটা সিস্টেম করেছি, ডকুমেন্ট ভেরিফাইড সিস্টেম। মানে আমি অ্যাজ এ চার্টার অ্যাকাউন্টেন্ট ডাবল ওয়েতে আমার একটা অথেন্টিকেশন প্রসেস, খুবই একটা রিগোরাস প্রসেস, এইটা শেষ করে আমি অডিট রিপোর্ট সাইন করব, ঠিক আছে? সো এই অডিট রিপোর্ট সাইন করার পরে এনবিআর, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ, তারপর হচ্ছে যে আপনার এফআরসি, বাংলাদেশ ব্যাংক, সবাই দেখতে পারবে যে আসলে শফিকুল আলমান কোম্পানির অরিজিনাল রিপোর্ট কিনা। এটা ডিভিএস বলে। তো ডিভিএস এর একটা নিয়ম হচ্ছে যে ডিভিএস এর কথা বলা হচ্ছে যে গত একটা ডেডলাইন ছিল যে গত বছরের ডিসেম্বর, মানে 2020-এর ডিসেম্বর থেকেই আপনার যেসব রিপোর্ট আমরা সাইন করেছি এইসব রিপোর্টে আমরা ডিভিএস সিস্টেমের নাম্বারটা ইউজ করব। তো এটা একটা ডিফারেন্ট বল গেম, ওটার সাথে এটা কনফিউজ হওয়ার কিছু নেই। লাতু বুঝতে পারছেন আমার অ্যানসারটা? ওকে ওকে। তো যাই হোক, এটা আমরা অন্য প্রসঙ্গে আসি। আসলে তো ডিসকাশন করতে গেলে তো কম নলেজ বেশি নলেজ দেওয়া যায় না, সেই কারণে আমি কখনো অল্প কথা বলতে পারি না, অনেক ইম্পর্টেন্ট ইস্যু। তো যাই হোক, এখন বলছি, তবে শর্ত থাকে যে বার্ষিক সভা অনুষ্ঠানের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার 30 দিনের মধ্যে কোম্পানির রেজিস্ট্রারের নিকট আবেদন করলে রেজিস্ট্রার সর্বোচ্চ 90 দিনের টাইম দিতে পারবে, কিন্তু সেটা ডিসেম্বরে 31 ক্রস করতে পারবে না। তার মানে ইয়েটা হচ্ছে, যদি আপনি এজিএম আয়োজনে ব্যর্থ হন তাহলে অনারেবল রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এর কাছে ওই যে ডেট আপনার ওই 15 মাস অতিক্রম হয়ে গেছে যেদিন, সেই দিন থেকে 1 মাসের ভিতরে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর দ্য টাইম এক্সটেনশন। এবং টাইম এক্সটেনশন সর্বোচ্চ করতে পারবে হচ্ছে দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ টাইম এক্সটেনশন করতে পারবে হচ্ছে 90 দিন। বাট সেই 90 দিন কোনোভাবেই ওই বছরের 31 ডিসেম্বর ক্রস করবে না। তার মানে সর্বোচ্চ 90 দিন, এটা 80 দিন হইতে পারে, 85 দিন হইতে পারে, এরকম, ঠিক আছে? সো আমরা জিনিসটা বুঝতে পারলাম। ওকে, ক্লিয়ার? এখন যদি ক্লিয়ার নাও হন, ভিডিওটা যখন আরেকবার দেখবেন, তখন আমি তো ভিডিওগুলো সব দিয়ে দিব, এই জিনিসটা 3-4 বার করে দেখবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সেকশন 82। সো আমি কিন্তু সবগুলো সেকশনই ক্লিয়ার করলাম। এর বাইরে আরো কয়েকটা জিনিস আপনাদেরকে ওই ভিডিওতে বলা ছিল যেটা কোম্পানি আইনে নাই। আমি বিভিন্ন মামলার বেসিসে এটা বলেছিলাম। আমি কি সেই মামলার দুই একটা রেফারেন্সের কথা বলবো আপনাদের? আচ্ছা, সেটা হচ্ছে একটা মামলা ছিল, আমি কতগুলো মামলার কথা বলি। ধরেন আপনি একটা কথা বলছিলাম যে আমরা এজিএম এ 4টা এজেন্ডা নিয়ে যেতে পারি। ফার্স্ট অফ অল, টু অ্যাপ্রুভ দ্য অ্যানুয়াল অ্যাকাউন্টস, দেন অ্যাপ্রুভ ডিভিডেন্ড, তারপরে অ্যাপয়েন্টমেন্ট অর রিঅ্যাপয়েন্টমেন্ট অডিটর, অ্যাপয়েন্টমেন্ট রিঅ্যাপয়েন্টমেন্ট অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। এখন আপনি করলেন যে আপনার যে আছে কি বলে, আপনার যে হচ্ছে যে আপনার যে আছে ডিভিডেন্ড, এটা রিকমেন্ড করে বোর্ড, অ্যাপ্রুভ করে এজিএম। এখন বোর্ডে যদি কোনো ডিভিডেন্ড রিকমেন্ড করে, তার থেকে কোনোভাবেই এজিএম এ বাড়াতে পারে না, এটাই নিয়ম। ধরেন বোর্ড যদি ডিভিডেন্ড রিকমেন্ড করে 20%, এজিএম এটা 20 অথবা তার নিচে হতে পারবে, কিন্তু 21 থেকে উপরে যেতে পারবে না, 20 উপরে যেতে পারবে নিচে, অথবা ম্যাক্সিমাম 20 অ্যাপ্রুভ করতে পারবে। তো সেইখানে একটা রেফারেন্স আমি বলেছিলাম আমার ভিডিওতে, যদি এই হয় ঘটনা, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি এমন হয় যে আপনি
হচ্ছে যে এরকম করলেন, করার পরে আপনি হচ্ছে যে এজিএম এ এসে সাধারণ শেয়ার হোল্ডাররা বলছে না বোর্ড ভুল করছে, আমরা এটাকে করতে চাই, আমরা কি করতে চাই, আমরা এটা ডিভিডেন্ড বাড়াতে চাই। সো এটা নিয়ে অনেক শোরগোল হয়েছে, এটা করতেই হবে, কিন্তু তখন এই এজিএম আর এজিএম এ এটা বাড়ানো যাবে না। তখন বলেছিলাম একটা রেফারেন্সে, তখন একটা কাজ করা যাবে, সেই কাজটা হচ্ছে যে তখন কি করা যাবে, তখন হচ্ছে যে আপনার এইটাকে যেটা করতে পারবে সেটা হচ্ছে আপনার মুলতবি করতে হবে এজিএমটা। এজিএম মুলতবি করে তারপরে যেটা করতে হবে, এই মুলতবি করার ভিতরে ধরেন আপনি বললেন যে 1 মাসের জন্য মুলতবি হলো, এই এজিএমটা এটাকে বলা হয় মুলতবি, মানে বুঝতে পারছেন, পোস্টপন্ডেড, ইংরেজিতে বলে পোস্টপন্ডেড। সো মিটিংটা পোস্টপন্ড করলেন, পোস্টপন্ড করে আপনি এর ভিতরে আবার বোর্ড মিটিং আয়োজন করবেন, এবং বোর্ড মিটিং এ বলা হবে যে আগের বোর্ড মিটিং এ 20% ডিভিডেন্ড রিকমেন্ড করা ছিল, বাট এজিএম এ সাধারণ শেয়ার হোল্ডাররা মনে করছেন যে ডিভিডেন্ড একটু বেশি দরকার, যেহেতু প্রফিট আছে, তারা 25% ডিমান্ড করছে। সো বোর্ড অফ ডিরেক্টররা পরবর্তীকালে যেটা করতে পারবেন সেটা হচ্ছে ওই আপনার ওই ইয়েটা আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে ওই নতুন করে 25% রিকমেন্ড করে তারা আবার এজিএম এ পাঠিয়ে দিবে। জিনিসটা বোঝা গেল? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। স্যার ইন্টারিম ডিভিডেন্ডে কি শেয়ার হোল্ডারদের বোর্ডে লাগে, অ্যাপ্রুভাল লাগে স্যার? না না, আমি বলি ইন্টারিম ডিভিডেন্ড যেহেতু এজিএম তো বছরে একবার হয়, আর ইন্টারিম ডিভিডেন্ড অ্যাপ্রুভ করা লাগে না। ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন যে ডিভিডেন্ড হয় এটুকুলো বোর্ড মিটিং এ মানে অ্যাপ্রুভ করে দিতে পারবে, বাট এটা অ্যাডজাস্টেবল। লেটস সে আপনি একটা কোম্পানির প্রফিট সারা বছর ধরে পুরো দিবে হচ্ছে 30%, সো ইন্টারিম যদি দেয় হচ্ছে 15% বা 12% দিয়ে দিচ্ছে, ধরেন 12% ইন্টারিম ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে অন্তর্বর্তীকালীন 6 মাসের অ্যাকাউন্টসটা অডিটেড করে টোরে এটা আপনার হচ্ছে দিয়ে দিল হচ্ছে কত পার্সেন্ট, 12%, ঠিক আছে। এখন এই যে 12% দিয়ে দিল, এইটা হচ্ছে যে অ্যানুয়ালি আবার যখন অ্যাপ্রুভাল হবে এজিএম এ 30%, তখন এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স। আমি আপনাকে বলি, ধরেন আপনার অ্যাপ্রুভ স্যালারি আছে, আপনার অ্যাপ্রুভ স্যালারি দিয়ে আছে 1 লাখ টাকা, এখন আপনি অ্যাপ্রুভ স্যালারি তো বোর্ড বা একদম অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে 1 লাখ টাকা অ্যাপ্রুভ, আপনি বছরের মাঝামাঝি মনে করলেন, সরি মাসের মাঝামাঝি মনে করলেন কিছু টাকা দরকার, তখন কিন্তু সিএফও সাহেব অথবা জিএম ফাইন্যান্স সাহেব বা এইচআর এর হেড মিলে আপনাকে ধরেন 20,000 টাকা দিল, বাট মাস শেষে যখন স্যালারি 1 লাখ টাকা দিবে তখন কিন্তু ওই 1 লাখ টাকাতে 20,000 টাকা কেটে দিবে, এটা স্যালারি অ্যাডজাস্টমেন্ট উইথ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ উইথ দ্য মান্থ এন্ড স্যালারি, ঠিক আছে। তো এই জিনিসটা ঘটবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এবার তাহলে আপনি বলি সিমিলারলি ইন্টারিম ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করা হবে তখন বছর শেষে এইটা অ্যাডজাস্ট করে বাদ বাকি টাকাটা দিতে হবে। লেটস সে 12% যদি ইন্টারিম ডিভিডেন্ড দেওয়া হয়, তাহলে বছর শেষে যদি এজিএম এ অ্যাপ্রুভ হয় 30%, তাহলে দেওয়া হবে 30 থেকে 12 বাদ দিয়ে 18% দিতে হবে, ঠিক আছে। বোঝা গেল? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, এই জিনিসটা জানতাম না যে এটা অ্যাডভান্স। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসই আমি জানবেন না এটাই স্বাভাবিক, এই জন্য আমার আসলে আমি ক্লাসগুলো অত নিয়মিত নিতে পারছি না, আপনারা ভয় করেন না। আমি ওই কয়েকটা সাবজেক্ট নিয়ে এই কোম্পানি ল আগের ব্যাচেও কমিটমেন্ট ছিল যে কোম্পানি লর উপরে কিছু লম্বা সেশন করব, আরো কিছু আর ভিডিও ইউটিউবে দিব। তো আমি তো আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেই, আপনাদের হচ্ছে যে ইউটিউবে থাকে, সব তো আপনারা বুঝতে পারেন না, তবে ওখানে একটা প্লেলিস্ট আছে কোম্পানি ল, ওই প্লেলিস্টটা এখন রেগুলার দেখেন, আর আমি স্পেসিফিক কিছু জিনিস দিয়ে দিব। ওকে, সো যাই হোক, এটা তাহলে হবে কি, আর যদি আপনাদের কোনো যদি মনে কোশ্চেন থাকে, যেমন লাতু সরকার এখন বললেন ইন্টারিম ডিভিডেন্ড অ্যাপ্রুভাল, আপনি এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না এই সেশনের, ওখানে লিখে দিয়েন, তাহলে নেক্সট ক্লাসের আগে আমি ওগুলো প্রিপারেশন নেব। এনিওয়ে, সো আমরা এখন তাহলে দেখলাম যে হচ্ছে যে 81 ধারা যদি কেউ ব্যর্থ হয়, ধরেন আপনি ওই যে বললাম যে আমাদের একটা এজিএম থেকে আরেকটা এজিএম এর ডিসটেন্স কোনোভাবেই 15 মাস হওয়া যাবে না, প্রথম এজিএম হইতে হবে 18 মাসের ভিতরে, তারপরে একটা এজিএম এ পুরনো অ্যাকাউন্টস 9 মাসের বেশি পুরনো অ্যাকাউন্টস নিয়ে বসা যাবে না, এই সব নিয়মগুলো যদি সজ্ঞানে স্বইচ্ছায়, এবং আপনি এটা টাইমটাও এক্সপান্ড হয়ে গেছে, টাইমটাও বাতিল হয়ে গেছে, এক্সপায়ার করে গেছে, আবার আপনি সেটা আবার অ্যাপ্রুভালও নেন নাই with the register of joint stock companies and firm, তখন আপনাকে যেটা হবে, আপনাকে পেনাল্টি হবে। কি পেনাল্টি? যদি ধারা 81 পালনে ব্যর্থ হন, তবে উক্ত ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তি তিনিও অনধিক 10,000 টাকা অর্থদণ্ড দান দিতে হবে, এবং এরূপ ব্যর্থতা চলতে থাকলে ব্যর্থতা চলাকালীন সময়ে প্রতিদিনের জন্য 250 টাকা। তার মানে এই কোম্পানির পরিচালনার পক্ষে যারা আছে, ম্যানেজিং ডিরেক্টর,
তারপরে হচ্ছে আপনার ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানি সেক্রেটারি, সিএফও বা যারা চেয়ারম্যান অফ দ্য কোম্পানি, যারা কম্পিটেন্ট অথরিটি, তারা যদি মনে করেন যে আপনার হচ্ছে যে এই তারা দায়িত্বপ্রাপ্ত এবং তারা এটা এজিএমটা প্রপার টাইমে আয়োজন করতে ব্যর্থ হয়েছেন এবং টাইমও নিতে, টাইম এক্সপেন্ড করতে, টাইম করতে ব্যর্থ হয়েছেন, সেই ক্ষেত্রে আপনার যেটা হবে তাদের প্রত্যেকেরই হচ্ছে যে আপনার কি হবে 10,000 টাকা করে জরিমানা হবে এককালীন, এবং এই যতদিন পর্যন্ত ব্যর্থ হতে থাকবে, যতদিন পর্যন্ত এই ব্যর্থতা চলতে থাকবে, ততদিন পর্যন্ত হচ্ছে 250 টাকা করে পার ডে অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এটা হচ্ছে সেকশন 82। ঠিক আছে, এবার সেকশন 83, এটা অত ইম্পর্টেন্ট না, আপনারা দেখে নিয়েন। এটা হচ্ছে ওই যে আপনার আদার যে কোম্পানি, যেটা আমরা ওই যে সেকশন কোম্পানি আইনের আমি কিছু স্পেশাল সেকশন বলছিলাম না, সেকশন 28, 29, সেটা হচ্ছে আপনার ওই এটাকে বলা হচ্ছে স্পেশাল কোম্পানি। সেটা হচ্ছে যাদের পেইড আপ থাকে না, তারা হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টি, যেমন ধরেন আপনার বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন আমরা করেছি, বা এই ধরনের অ্যাসোসিয়েশন গুলো হয় হচ্ছে সেকশন 29 অনুযায়ী, সেইটার কথা এখানে বলা আছে, অত বেশি ইম্পর্টেন্ট না। সো আমরা, আমার মনে হয় যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সব বলা হয়ে গেছে। এবার আমি লাস্ট ওই পাবলিক লিমিটেড কোম্পানির জন্য লাগবে না স্যার? প্রথম আমি যেটা প্রথম বললাম ওইটা একদম পাবলিক এবং প্রাইভেট সব কোম্পানির জন্য, যেটা কমন। এই জন্য কমন গুলো আপনাকে বলছি। ওইটা তো ধরেন ওইখানে আপনি চাকরি করবেন কম, একটা অ্যাসোসিয়েশনের চাকরি করেন এরকম লোক আমরা পাওয়া খুব কঠিন হবে, এই জন্য ওইটা আমি বললাম না। কিন্তু আমি যে আইনগুলো বললাম সেগুলো বোথ প্রাইভেট এবং পাবলিকের জন্য কমন। এর বাইরে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট আছে, যেটা শামীম স্যার দেখালেন, যে আপনার কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন সহ অন্যান্য বিষয় আছে। এনিওয়ে, আমি এবার ওইটার হচ্ছে আরেকটা ভিডিও দেখাই দিই আপনাদেরকে, আপনারা আরেকবার দেখবেন প্রয়োজনে। আমি একটু আপনাদেরকে মানে এটা ইম্পর্টেন্ট দেখে এই যে কথাগুলো বললাম, এটা আবার আমি গুছিয়ে কথা বলে রেকর্ড করে রাখছিলাম, আরেকবার দেখেন তাহলে আপনারা সুবিধা হবে। আমি একটু যাচ্ছি এখানে, পার্ট 1। আচ্ছা, আমি এখন আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন, যে কথাগুলো বললাম আরেকবার রিপিট হবে, গুছানো সেকশন সহ, প্লিজ। আপনারা দেখেছেন যে কোম্পানি সেকশন 1 থেকে শুরু করে আমরা কোম্পানি ইতিহাস সম্পর্কে আপনারা যদি আপনাদের ইয়ে থাকে ওই যেটাকে বলা হচ্ছে ইয়ারফোন থাকে, ইয়ারফোন লাগাই নিলে কিন্তু অলওয়েজ ক্লাস শুনতে খুব সুবিধা হয়। আপনারা ক্লাস সম্ভব হলে ক্লাসের জন্য ইয়ারফোন লাগাবেন, শব্দ অনেক সময় তো ক্লিয়ার হয় না। সো প্লিজ জি। কোম্পানি আইনের ইতিহাস বাংলাদেশ থেকে আসছে, নিয়ে আলাপ করেছি। এরপরে মেমোরেন্ডাম প্রিপারেশন নিয়ে আলাপ করেছি, ইনকর্পোরেশন নিয়ে আলাপ করেছি, নেম চেঞ্জ নিয়ে আলাপ করেছি। আজকে অবজেক্ট ক্লজ চেঞ্জ করা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে কোম্পানি আইন 1994 এর আন্ডারে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং গুলো কিভাবে করতে হয় সেই বিষয়ে কথা বলব। সেই প্রসঙ্গে আমরা জানি যে কোম্পানি আইনের এই সেকশনটা কত নম্বর সেকশন, আপনারা তো মনে আছে কত নম্বর সেকশন বলেন তো? 81। কোম্পানি আইনের 81 সেকশনে বলা আছে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে। সেক্ষেত্রে একটা দুটি কমন কন্ডিশন আছে। কন্ডিশনটি হচ্ছে প্রতি গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইয়ার বা প্রতি ক্যালেন্ডার ইয়ারে একবার করে এজিএম করতে হবে, এবং একটি এজিএম থেকে আরেকটি এজিএম এর দূরত্ব সর্বোচ্চ 15 মাসের হতে পারে। 15 মাসের কম বা মানে বেশি হলে চলবে না। এছাড়া আরো একটি কন্ডিশন আছে, কোন কোম্পানি যদি শুরু করে স্টার্টআপ কোম্পানি যারা প্রথম শুরু করছে, সেসব কোম্পানির জন্য তাদের ইনকর্পোরেশন থেকে 18 মাসের মধ্যে প্রথম এজিএম করলে চলবে। সো এই কন্ডিশনগুলো আমরা দেখেছি। এখন কোশ্চেন হচ্ছে যে আরেকটি কন্ডিশন আপনাকে বলতে হয়, সেটি হচ্ছে একটি এজিএম এর এজেন্টটা কি করতে পারে। আমরা জানি স্বাভাবিকভাবেই একটা কোম্পানির এজেন্টের ভিতরে অ্যানুয়াল অ্যাকাউন্টস এর অ্যাপ্রুভাল, ডিভিডেন্ডের অ্যাপ্রুভাল, তারপরে ডিরেক্টরদের রিটায়ারমেন্ট এবং ডিরেক্টরদের অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল, তারপরে হচ্ছে আমরা অডিটর নিয়োগ, এই ধরনের এজেন্টটা থাকে সাধারণত। এবং আমরা জানি আমাদের 14 দিনের একটা নোটিশ পিরিয়ড লাগে। এখন কোশ্চেন হচ্ছে
যে এই যে আমরা নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো যদি কোনো কোম্পানি প্রতিপালন করতে না পারে তাহলে কোম্পানিগুলো কি করবে? তখন কোম্পানি কম্পিটেন্ট অথরিটি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি একটি আবেদন করতে পারবেন এবং সেই আবেদনটি অবশ্যই হতে হবে তার যে 15 মাস অথবা 18 মাস অতিক্রান্ত হওয়ার 1 মাসের ভিতরে এই আবেদনটি করতে হবে। এবং এই আবেদন প্রাপ্তির পরে রেজিস্ট্রার চাইলে 90 দিনের অতিরিক্ত সময় অনুমোদন করতে পারেন, তবে কোনোভাবেই এই 90 দিন 31 ডিসেম্বর অর্থাৎ ওই ক্যালেন্ডার ইয়ারে 31 ডিসেম্বর পর্যন্ত করতে হবে, বেশি যাওয়া যাবে না। তাহলে প্রবলেমটা যেটা হবে, প্রতি বছরের যে নিয়মটা আছে প্রতি বছর একটা করে এজিএম হতে হবে, সেই নিয়মটা ব্যত্যয় ঘটে। অতএব রেজিস্ট্রার 3 মাস সময় বাড়াতে পারবেন সর্বোচ্চ, বাট এটি কোনোভাবে 31 ডিসেম্বর অতিক্রম করবে না। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। এরপরে প্রশ্ন হচ্ছে কোন কোম্পানি এই কাজটি করতে তারপরে ব্যর্থ হলো, তার আবেদন করলো না সময় বাড়ানোর জন্য, অথবা আবেদন বাড়ানোর পরে এজিএম করতে পারলো, অনেক সময় আমি দেখি না ঘটে। তখন কি ঘটনা ঘটে? তখন হচ্ছে এই এজিএম আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এজিএম এর এই আইনটি কমপ্লাই না করার জন্য 10,000 টাকা ফাইন এবং প্রতি কন্টিনিউ একদিনের জন্য মানে প্রতিদিনের জন্য আরো এডিশনাল সর্বোচ্চ 250 টাকা আর্থিক দণ্ড বা পেনাল্টি হতে পারে। এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। এর বাইরে আরেকটা জিনিস আমরা আলাপ করেছি যে এজিএম এর কোরাম নিয়ে কথা বলছি। আমরা জানি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি সদস্য সংখ্যা বা শেয়ার হোল্ডার 6 জনের নিচে হয় তবে কোরাম হবে কয়জনের? 2 জন। আর যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি তার সদস্য সংখ্যা 6 এর বেশি হয় তাহলে কোরাম হবে 3 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির জন্য আমরা কোরাম জানি কতজন? 8 জন। সো এই বিষয়গুলো নিয়ে আমি কোরামের কথা বলতে ভুলে গেছিলাম, এই জন্য ভিডিওটা বললাম। হ্যাঁ, কোরামের বিষয় তো কোম্পানি একটা সরাসরি কোরামের কথা বলা নাই, এটা হচ্ছে রুলস এন্ড রেগুলেশনে বলা আছে। কোরামের ব্যাপারে কি বললাম কেউ বলেন তো, কি বললাম একটু আগে? কোরামেরটা এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা যদি 6 এর নিচে হয় তাহলে 2 জন, আর 6 এর উপর হলে 3 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কোরাম হচ্ছে 5 জন। ঠিক আছে? এজিএম এ শোনা গেছে এটা? হ্যালো, আমাদের আমরা আলাপ করেছি আজকে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে মোটামুটিভাবে একটা আলাপ করেছি। আমরা আবার পরবর্তী ধাপে আমরা এজিএম নিয়ে আরো কিছু ডিটেইলস আলোচনা করব। সে পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বোঝা গেল পুরোটা? হ্যাঁ, এখানে একটা নতুন তথ্য আসছে, সেটা কি কে বলতে পারবেন? আমরা টোটাল জিনিসের একটা নতুন তথ্য দিলাম, সেটা কি এখানে? স্যার এজিএম এর এটা 14 দিনের জায়গায় 21 দিন হয়েছে স্যার এটা। হ্যাঁ, এটা আরেকটা নতুন করে এখন বললাম, ওইটা তো ধরেন নতুন কোম্পানি আগের ভিডিওটা যখন ছিল তখন এটা করা হয়নি। আরেকটা কথা বললাম হচ্ছে কোরাম মিটিং এর এজিএম এর কোরামের কথা। জেনারেলি যদি কোনো মেমোরান্ডামে মানে সরি আর্টিকেলে ক্লিয়ারলি কিছু লেখা না থাকে তাহলে কোম্পানি অ্যাক্টের কমন ফরম্যাট হচ্ছে, যদি প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার সংখ্যা 6 পর্যন্ত হয়, 6 এর নিচে, তাহলে হচ্ছে 2 জন, আর 6 এর উপরে হলে 3 জন। মিনিমাম 3 জন না থাকলে মিটিং শুরু করা যাবে না। আর আরেকটা বললাম যে পাবলিকের ক্ষেত্রে, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 5 জন। মিনিমাম 5 জন না হলে পাবলিক লিমিটেড কোম্পানির এজিএম ভ্যালিড হবে না, এজিএম শুরু করা যাবে না। ঠিক আছে? তো দেখবেন যে এজিএম এ যখন 5 জন মিনিমাম শেয়ার হোল্ডার না যায় তখন কিন্তু এজিএম শুরু করে না। এটা এই কোরাম নিশ্চিত হওয়ার পরে কোরাম কাউন্ট করেন, কোম্পানি সেক্রেটারি কোরাম কাউন্ট করে তারপর শুরু করেন। বোঝা গেল জিনিসটা? দাদু সরকার অনেক কি বোঝা গেল? জি স্যার। অনেকে একটু বলবেন যে কি বুঝলেন আজকের ক্লাসে?
কি করলাম শুরু থেকে এই সেকশন গুলো করলাম যে অধ্যায় 4 এবং অধ্যায় 5 এ কি কি করলাম? স্যার এজিএম নিয়ে আলোচনা করেছেন, এরপরে স্যার কমন সিল নিয়ে আলোচনা করেছেন, এরপরে স্যার প্রোগ্রাম প্ল্যানিং। প্রথমে আলাপ করলাম রেজিস্টার্ড অফিস, হ্যাঁ রেজিস্টার্ড অফিস নিয়ে, রেজিস্টার্ড অফিসের অ্যাড্রেস, কমন সিল এগুলো নিয়ে। তারপরে হচ্ছে এজিএম আসছে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমার মনে হয় যে পাঁচটা কি স্যার? খন্ড 5 স্যার। এটা হচ্ছে প্রথমটা, ওই যে রেজিস্টার্ড অফিসের যে সেকশন গুলো বললাম 77 থেকে 80, 77, 78, 79, 80, এই চারটা সেকশন হচ্ছে 4 নম্বর অধ্যায়, আর 5 নম্বর অধ্যায় হচ্ছে এই 81 থেকে, সেটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় এজিএম, হ্যাঁ, অ্যানুয়াল জেনারেল মিটিং। তো ঠিক আছে, আমার মনে হয় যে আজকে যে ডিসকাশন করলাম সো এই পর্যন্ত থাক। আমরা নেক্সট দিনে হচ্ছে অন্য সেকশন গুলো আমি যেটা পড়াই নেই খুব একটা, সেই জিনিসগুলো, যেমন আপনাদেরকে এখন আমি যেগুলো বলবো তার ভিতরে একটা হচ্ছে কোম্পানি উইন্ডিং আপ। এটা খুব একটা আমার করানো হয়নি, বাট উইন্ডিং আপ আর একটা জায়গা যেখানে কনসালটেন্সি করার সুযোগ আছে। সো অ্যামালগামেশন, অ্যাবজর্পশন এবং হচ্ছে উইন্ডিং আপ নিয়ে কথা বলবো। আর আপনারা বাই দিস টাইম এই সপ্তাহের ভিতরে আপনারা বের করবেন যে রিয়েলি যারা প্র্যাকটিক্যালি কাজ করেন এরকম 5টা প্র্যাকটিক্যাল প্রবলেম আমাকে গ্রুপে লিখবেন সবাই মিলে, সেটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আমি একটু স্যার বলতে আছি, জি জি বলেন, প্লিজ বলেন। সিও4 স্যার অনেকগুলো কোর্সের মধ্যে স্যার এই কোর্সটা আমার কাছে একটু কঠিন লাগে স্যার, মানে স্যার একটু স্যার আওলায় ফেলে কি স্যার, মানে কিভাবে পড়লে একটু ভালো হয় স্যার আসলে স্যার? আপনার হচ্ছে কি, আপনার জন্য অনেক, ইউ আর এ কারেন্ট স্টুডেন্ট, আপনি যেটা শিখছেন এটা অনেক বেশি, তার ভিতরে আপনি আর একটা এডিশনাল দায়িত্ব নিচ্ছেন যেটা অন্যরা করে না, সেটা হচ্ছে আপনি এসএপি এর উপরে এক্সপার্টাইজ করার জন্য এডিশনাল একটা কোর্স করতেছেন, এটা আপনার চয়েস। সো আপনি এখন যেগুলো শুনলেন পড়লেন, আপনি যেহেতু সিএমএ পড়েন তারপরে জব করেন, এই জিনিসগুলো সামনে আসতেই থাকবে। আর বেসিক ইনফরমেশন যখন বুঝবেন তখন কোম্পানি অ্যাক্ট তো কেনা যায়, বাংলায় কোম্পানি অ্যাক্ট আছে 150 টাকার দাম, সামনে রাখলে আপনি যে কোনো কিছু খুঁজে বের করতে পারবেন। বাট এই তথ্যগুলো জানা জরুরি, আর ভিডিওগুলো তো সবসময় থাকছে, কোনো জিনিস না বুঝলে এটা বুঝবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ অনেক। তো আর কার কোনো কোশ্চেন আছে? স্যার কোম্পানি থেকে তো স্যার ই নেই, অধ্যায় নেই, এগুলো খণ্ড স্যার, পঞ্চম খণ্ড হলো অবলোকন। আর এই সবই খণ্ড, যে 11 খণ্ড আমি লিখছিও খণ্ড, খণ্ড আর অধ্যায়ের ভিতরে কোনো ডিফারেন্স নাই তো। হ্যাঁ, আপনার একটা হচ্ছে সেকশন আর একটা হচ্ছে খণ্ড। সো সেকশনকে আমরা বলতে পারি হচ্ছে যে প্রতিটা স্পেসিফিক সেকশনের আন্ডারে আবার আছে সাবসেকশন, আর খণ্ড যেটা বলছেন ওই খণ্ডই হচ্ছে অধ্যায়। মোট 11টা খণ্ড আছে আর 404টা সেকশন আছে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা আজকের মতো শেষ করি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।